আমরা আজকে শুরু করব একটা নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে তাপগতিবিদ্যা বা ইংরেজিতে বলা হয় থার্মোডাইনামিক্স। তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স। তো তাপগতিবিদ্যা এটা তোমার সামগ্রিকভাবে যে একখানা সূত্র দিয়ে তাপগতিবিদ্যাকে প্রকাশ করা হয় বা কিছু সেরকম নয়। বিভিন্ন তাপ এবং কার্য এ নিয়ে যে বিভিন্ন পরীক্ষা আছে, সেই সমস্ত পরীক্ষার সামগ্রিক ফলাফল হিসাবে আমরা এই তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্সকে পাই। তো যাই হোক, থার্মোডাইনামিক্স পড়ার আগে আমাদের থার্মোডাইনামিক্স সংক্রান্ত কতগুলো টার্ম পড়তে হবে। সেই টার্মগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করি, তারপরে থার্মোডাইনামিক্যাল যে রিলেশানগুলো আছে সেই রিলেশানগুলো পরে আলোচনা হবে। যেমন দেখো, প্রথমে আমরা আলোচনা করব সিস্টেম বা তন্ত্র। তা সিস্টেম বা তন্ত্র বলতে আমরা কি বুঝি? আমরা এই মহাবিশ্বের যতটুকু অংশ নিয়ে আমরা আলোচনা করি, যতটুকু অংশ নিয়ে আমরা কাজ করি, সেটাকে আমরা বলবো সিস্টেম। যেমন ধরো, তুমি এই বোর্ডে তোমাকে একটা ছবি আঁকতে বলা হবে, তো তুমি কি করলে? ছবি আঁকার আগে একটা এরকম বাউন্ডারি লাইন দিয়ে, তাহলে এই বাউন্ডারি যে লাইনটা দেওয়া হলো, এই বাউন্ডারি লাইনটা দিয়ে আমরা এই যে অংশটাকে, এই অংশটাকে বললাম গোটা বোর্ড থেকে বা গোটা যে ইউনিভার্স, সেই ইউনিভার্স থেকে পৃথক করছি, দিয়ে আমরা এখানে একটা কিছু ড্র করছি। তো এখানে কিছু ড্র করছি, তাহলে এইটাকে আমরা বলবো সিস্টেম। অর্থাৎ গোটা ইউনিভার্সের মধ্যে, গোটা মহাবিশ্বের মধ্যে আমরা যতটুকু অংশ নিয়ে আলোচনা করি, যতটুকু অংশ নিয়ে কাজ করি, যে অংশটা এই ইউনিভার্সের থেকে একটা সাব বাউন্ডারি দিয়ে, সাব যে একটা নির্দিষ্ট সীমারেখা দ্বারা সাব বাউন্ডারি দিয়ে আলাদা হয়ে যাচ্ছে, এবং সেই সীমারেখাটা একটা ইমাজিনারি হতে পারে বা রিয়েল হতে পারে। যেমন ধরো, এখানে একটা দাগ দিয়েছি, তাহলে এখানে একটা রিয়েল বাউন্ডারি বলতে পারি। আর ইমাজিনারি কীরকম? ধরো তোমরা কোথাও খেলছো মাঠে, দিয়ে একটা ধারণা করে নিলে যে এইটুকুর মধ্যে আমরা খেলবো, তাহলে সেখানে কিন্তু কোনো দাগ টাগ দেওয়া হয় না। দেখবে আমরা হঠাৎ করে ধরো কোথাও গিয়ে খেলতে শুরু করলাম, তো আমরা একটা কাল্পনিক বাউন্ডারি করে নিই যে এই বাউন্ডারিটুকুর মধ্যে আমরা খেলবো। তো সেখানে কোনো দাগ দেওয়ার ব্যাপার নাই, কোনো ফিতে নাই, কিছুই নাই, কিন্তু আমরা একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে খেলছি। তাহলে ওই প্লেগ্রাউন্ডের যে অংশটুকু নিয়ে আমরা খেলছি, সেই অংশটি হচ্ছে আমার সিস্টেম, যেটা একটা সাব বাউন্ডারি দিয়ে বা কোনো ইমাজিনারি বাউন্ডারি দিয়ে গোটা ইউনিভার্স থেকে পৃথক হয়ে থাকছে, তাকে আমরা বলবো সিস্টেম বা তন্ত্র। তাহলে এই ভেতরে যেটা আছে সেটাকে বলছি আমরা সিস্টেম। আর সিস্টেমটা বাদ দিলে এই গোটা মহাবিশ্বের বাকি যে অংশ আছে, সেই অংশগুলোকে আমরা বলি তোমার সারাউন্ডিংস বা পরিবেশ। তাহলে সিস্টেম বা তন্ত্র বলতে বুঝছি যে মহাবিশ্বের গোটা অংশ থেকে যতটুকু অংশ একটা নির্দিষ্ট কাল্পনিক বা বাস্তব সীমারেখা দ্বারা পৃথক থাকবে, এবং যে অংশটুকুর মধ্যে আমরা কোনো কাজ করব, কোনো পরীক্ষা করব, কোনো পর্যালোচনা করব ইত্যাদি, তা সেই অংশটাকে আমরা বলবো সিস্টেম। যেমন ধরো, তুমি একটা ল্যাবরেটরিতে টেস্ট টিউবে কোনো টেস্ট করছো, তাহলে এটা ধরো না একটা টেস্ট টিউব, এর ভেতরে তুমি কোনো একটা টেস্ট করবে, সলিউশন নিয়েছো। তাহলে এই যে একটা কাঁচের যে বাউন্ডারি, এই বাউন্ডারির ভেতরের অংশে আমরা কাজ করছি, তাহলে এটা হচ্ছে সিস্টেম। আর কাঁচের বাউন্ডারির বাইরে যা আছে সবই হচ্ছে সারাউন্ডিংস বা পরিবেশ। তাহলে এইটা ভেতরেরটাকে বলবো সিস্টেম।
আর পরিবেশ এবং সিস্টেমের মাঝখানে যে কাঁচের যে পাত্রটা, সেইটাকে আমরা বলবো প্রাচীর বা ওয়াল। এটাকে আমরা বলবো প্রাচীর বা ওয়াল বা বাউন্ডারি, পরিসীমা। প্রাচীর বা ওয়াল বা বাউন্ডারি। এখন এই প্রাচীর বা বাউন্ডারি যেটা, সেটা কতগুলো বৈশিষ্ট্য আছে। যেমন এটা একটা বাস্তব হতে পারে, রিয়েল হতে পারে, বা এটা একটা ইমাজিনারি পার্ট হতে পারে, তোমার কোনো কাল্পনিক অংশ হতে পারে। এই বাউন্ডারিটা তোমার দৃঢ় হতে পারে, রিজিড হতে পারে, বা অদৃঢ় নন রিজিড সাবস্টেন্স হতে পারে। অর্থাৎ এটা এমন হতে পারে যে দৃঢ়, এটাকে নড়ানো যাবে না, সেরকম হতে পারে, বা অদৃঢ়, বা ওটাকে নড়ানো যাচ্ছে। তাহলে রিজিড অর নন রিজিড। আবার কি হতে পারে, এই বাউন্ডারিটা প্রবেশ্য হতে পারে বা অপ্রবেশ্য হতে পারে। প্রবেশ্য মানে, প্রবেশ্য বা ইংরেজিতে আমরা যেটাকে বলি পারমিয়েবল, আর অপ্রবেশ্য মানে ইমপারমিয়েবল। মে বি পারমিয়েবল, মে বি ইমপারমিয়েবল। দ্যাট মিনস পারমিয়েবল কোনগুলো? ধরো তুমি একটা অসমোসিস করছো, অভিশ্রবণ করছো, তাহলে অভিশ্রবণ প্রক্রিয়া বা অসমোসিসে কী হয়, যে বাউন্ডারিটা থাকে সেই বাউন্ডারিটা দিয়ে সলভেন্ট পার্টিকেলগুলো চলাচল করতে পারে, দ্রাবকগুলো যেতে পারে। তাহলে এখানটা কি বলবো, যে ওই বাউন্ডারিটা পারমিয়েবল বা প্রবেশ্য। আবার যদি তুমি একটা ধরো কাঁচ দিয়ে একটা বাউন্ডারি তৈরি করলে, তাহলে সেখান দিয়ে কি যেতে পারবে না, কোনো সাবস্টেন্স যেতে পারবে না, তখন সেটাকে বলবো ইমপারমিয়েবল বা অপ্রবেশ্য। তাহলে আমরা কি শিখলাম? আমরা মহাবিশ্বের যতটুকু অংশ নিয়ে আমরা কাজ করছি, যেটা মহাবিশ্বের বাকি অংশ থেকে একটা সীমারেখা দ্বারা পৃথক থাকছে, সেই সীমারেখাটা বাস্তব হতে পারে বা কাল্পনিক হতে পারে, তাকে আমরা বলছি সিস্টেম। আর সিস্টেমটা বাদ দিলে মহাবিশ্বের যতটুকু অংশ পড়ে থাকছে, সেই সমগ্র অংশকে আমরা বলছি পরিবেশ বা সারাউন্ডিংস। আর সিস্টেম আর সারাউন্ডিংসকে যে সীমারেখা দ্বারা পৃথক করা হচ্ছে, সেটাকে আমরা বলছি প্রাচীর বা পরিসীমা। এবার প্রাচীর বা পরিসীমা যেটা, সেটার কতগুলো বৈশিষ্ট্য আমরা বললাম। প্রাচীরটার বৈশিষ্ট্য হতে পারে কি, এটা বাস্তব হতে পারে, রিয়েল অর ইমাজিনারি, কাল্পনিক হতে পারে, এটা দৃঢ় হতে পারে, অদৃঢ় হতে পারে, অর্থাৎ রিজিড অর নন রিজিড। তারপর এটা তোমার প্রবেশ্য বা অপ্রবেশ্য, অর্থাৎ পারমিয়েবল অর ইমপারমিয়েবল সাবস্টেন্স হতে পারে। এরকম আমরা বৈশিষ্ট্য সিস্টেমের ক্ষেত্রে দেখতে পাই। এবার দেখো, এই সিস্টেম এর কতগুলো ক্লাসিফিকেশন আছে, প্রকারভেদ। ক্লাসিফিকেশন অফ সিস্টেম। সিস্টেমের প্রকারভেদ। সিস্টেম আমাদের তিন রকমের হয়। একটা হচ্ছে মুক্ততন্ত্র বা ওপেন সিস্টেম। দুই হচ্ছে বদ্ধতন্ত্র বা ক্লোজ সিস্টেম। আর তিন হচ্ছে নিঃসঙ্গতন্ত্র বা আইসোলেটেড সিস্টেম। তাহলে আমাদের সিস্টেমের যে প্রকারভেদ, সেটা আমরা তিন রকমের বলছি। একটা হচ্ছে মুক্ততন্ত্র, ওপেন সিস্টেম, বদ্ধতন্ত্র, ক্লোজ সিস্টেম, এবং নিঃসঙ্গতন্ত্র বা আইসোলেটেড সিস্টেম। তাহলে বিষয়টা কি দেখো, আমরা কোনটায় কি বলবো। ধরো তুমি একটা বিকারে জল নিবে, একটা স্ট্যান্ডের উপরে বসালে, জল না হয়েছে, এখানে একটা বার্নার ধরি,
এবার এটাকে ঢাকনা খোলা অবস্থায় রেখে দিলাম। এবার যখন আমরা হিট করছি তখন এখান থেকে গ্যাসিয়াস পার্টিকেল বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখো এনার্জির ভিতরে প্রবেশ করছে, শক্তি যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে পদার্থেরও ভরের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ খোলা পাত্র, তোমার এখান থেকে যদি ভেপার বেরিয়ে যায় তাহলে ভর কী হবে, চেঞ্জ হচ্ছে। বা তুমি যদি বাইরে থেকে এখান থেকে ওয়াটার অ্যাড করো তাহলে আবার কী হচ্ছে, মাস চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে ভরের পরিবর্তন ঘটবে। তাহলে এরকম যদি সিস্টেম হয় যে সিস্টেমে শক্তি এবং পদার্থের ভর দুটোরই পরিবর্তন সম্ভব, তখন সেই সিস্টেমকে আমরা বলবো ওপেন সিস্টেম। তাহলে কি বললাম বুঝতে পারলে, যে ইন হুইচ সিস্টেম মাস অ্যান্ড এনার্জি বোথ ক্যান চেঞ্জ, বোথ আর পারমেবল, দেন দ্যাট টাইপ অফ সিস্টেম ইজ কল্ড ওপেন সিস্টেম। অর্থাৎ যে সিস্টেমে বা যে তন্ত্রে পদার্থের ভর এবং শক্তি উভয়েরই পরিবর্তন ঘটবে সেই সিস্টেমকে আমরা বলবো মুক্ত তন্ত্র বা ওপেন সিস্টেম। নেক্সট দেখো বদ্ধতন্ত্র বা ক্লোজ সিস্টেম। ধরো তুমি এরকম একটা বিকার নিলে, বিকারে তরল নিলে, এটাকে তুমি হিট করছো। এবার এইটার মুখেও একটা তুমি ঢাকনা দিয়ে দিবে, তাহলে কি হবে দেখো, এবং এটা ঢাকনাটা দৃঢ়ভাবে বসিয়ে দিয়েছো, টাইট করে লাগানো হয়েছে। তাহলে দেখো আমি যদি বিকারটাকে হিট দিই বাইরে থেকে, তাহলে এনার্জি ট্রান্সমিশন হবে, এনার্জি এখানে ঢুকে যাবে, শক্তির পরিবর্তন হচ্ছে। কিন্তু এখান থেকে কোনো গ্যাসীয় উপাদান বাইরে যেতে পারছে না, বা বাইরে থেকে কোনো উপাদানকে তুমি অ্যাড করতেও পারছো না। তাহলে যে সিস্টেমটাই আমরা দেখতে পাই কি, যে শক্তির পরিবর্তন ঘটে, শক্তির পরিবর্তন হবে কিন্তু তোমার পদার্থের ভরের কোনো পরিবর্তন হবে না, সেরকম তন্ত্রকে আমরা বলবো বদ্ধতন্ত্র বা ক্লোজ সিস্টেম। ইন হুইচ সিস্টেম energy can be changed but mass of the system cannot change, then that type of system is called closed system. তাহলে এটা আমরা নিতে পারি কি, যে একটা ঢাকনাওয়ালা, একটা ঢাকনা দেওয়া পাত্রে যদি হিট করা হয়, এবং ঢাকনাটাকে অবশ্যই এমনভাবে দৃঢ়ভাবে থাকতে হবে যে যতই এখানে বাষ্প ভেপারের প্রেশার তৈরি হোক না কেন, ভেপারটা যেন বাইরে বেরিয়ে যেতে না পারে, তখন সেরকমকে আমরা বলছি ক্লোজ সিস্টেম। বোঝা গেল? নেক্সট দেখো আমরা চলে আসব নিঃসঙ্গতন্ত্র বা আইসোলেটেড সিস্টেম। নিঃসঙ্গতন্ত্র বা isolated system. What is isolated system? Isolated system means in which system mass and energy both are not changed, then that type of system is called isolated system. অর্থাৎ যে সিস্টেমের মধ্যে আমরা দেখব পদার্থের ভর এবং শক্তির কোনো পরিবর্তন ঘটবে না, সেই সিস্টেমকে আমরা বলবো আইসোলেটেড সিস্টেম বা নিঃসঙ্গতন্ত্র। কীরকম, ধরো তুমি একটা এই সিস্টেম নিয়েছ, যার বাইরে দিয়ে একটা এমন ওয়াল করা আছে, রিজিড এবং ইমপারমেবল একটা ওয়াল। দৃঢ় ও অপ্রবেশ্য, দৃঢ় ও অপ্রবেশ্য প্রাচীর, দৃঢ় এবং অপ্রবেশ্য প্রাচীর। অর্থাৎ এখানে তুমি মাস চেঞ্জ করতে চাইছো, তুমি এখানে ভর পরিবর্তন করতে চাইছো, অর্থাৎ ভর প্রবেশ করতে চাইছো, বা এখান থেকে
ভর বের করার চেষ্টা করছো, বোথ আর নট পসিবল। আবার ধরো তুমি এখান থেকে এনার্জি দেওয়ার চেষ্টা করছো ভেতরে, বা এখান থেকে এনার্জি বের করার চেষ্টা করছো, it is not possible. Then that type of system is called isolated system. What is the example? There is no example in universe that it is perfectly isolated system. আমাদের মহাবিশ্বে কোথাও এরকম কোনো সিস্টেম নাই যে সিস্টেম আদর্শ আইসোলেটেড সিস্টেম বা নিঃসঙ্গ তন্ত্র। তাও আমরা কিছুটা বলতে পারি থার্মোফ্লাক্স। থার্মোফ্লাক্স তোমরা পড়েছো, যেরকম একটা কাচের পাত্র থাকে, সেই কাচের পাত্রে বিভিন্ন রকমের ওয়াল দেওয়া হয়, দিয়ে আমাদের হিট ফ্লোয়ের যে প্রসেসগুলো থাকে, তাপ প্রবাহ করার যে পদ্ধতিগুলো থাকে, সেই তাপের প্রবাহগুলোকে বন্ধ করে দেওয়া হয়। তার ফলে কী হয়, এর ভেতরে যদি তুমি ঠান্ডা জল বা গরম জল যাই রাখো না কেন, দীর্ঘক্ষণ ঠান্ডা বা গরম থাকে। কেন এটা আইসোলেটেড বলছি না, আমরা কথাটা বলছি কি দীর্ঘক্ষণ, লং টাইম, ফর লং পিরিয়ড hot water and cold water remains hot and cold, but it is not possible to put hot water and you get this hot water after 1 year. 1 বছর পরে তুমি সেই গরম জল পাচ্ছ, এরকম কি হবে? তুমি ঠান্ডা জল রাখলে 10 বছর পরে ওই রকমই ঠান্ডা আছে, সেরকম কি হবে? তা হবে না। তার মানে কি, এখানে সময় বাড়লে আস্তে আস্তে দেখা যাচ্ছে কি তাপটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। হয়তো তোমার একটা থার্মোফ্লাক্স, ভালো থার্মোফ্লাক্স তুমি কিনে আনলে 10 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, 2 দিন গরম থাকবে, কিন্তু তারপরে দেখবে আপনি গরম জল ঠান্ডা হয়ে গেছে। তার মানে কি এখানে হিট কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে আইডিয়াল আইসোলেটেড সিস্টেম মোটেই বলতে পারবো না, কিন্তু কাছাকাছি এরকম একটা ধারণা নিতে পারি যে সিস্টেমটার ক্ষেত্রে তোমার শক্তির পরিবর্তন বা ভরের পরিবর্তন যদি দুটোই বাধাপ্রাপ্ত যেত, তাহলে সেটা কিন্তু একটা আদর্শ নিঃসঙ্গতন্ত্র বা আইসোলেটেড সিস্টেম আমরা বলতে পারতাম। কিন্তু এখানে এটাকে আইসোলেটেড সিস্টেম, পারফেক্টলি আইসোলেটেড সিস্টেম বলা সম্ভব। নেক্সট দেখো, আমরা সিস্টেমকে আবার আরও দুভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমসত্ব সিস্টেম বা হোমোজিনিয়াস সিস্টেম। সমসত্ব সিস্টেম মানে কি, হোমোজিনিয়াস সিস্টেম মানে যে এমন একটা সিস্টেম হবে যে সিস্টেমে প্রত্যেকটা অংশে সর্বত্র তার যে কেমিক্যাল কম্পোজিশন সেটা কিন্তু সব জায়গায় সমান থাকবে। ভৌত ধর্ম এবং কেমিক্যাল কম্পোজিশন যদি সব জায়গায় সমান থাকে, তখন সেটাকে বলা হয় সমসত্ব তন্ত্র। So what is homogeneous system? Homogeneous system means in a particular system when the physical properties and the chemical composition are same in everywhere. প্রত্যেকটা অংশে, একটা সিস্টেমের প্রত্যেকটা অংশে যদি তার উপাদানগুলোর ভৌত ধর্ম এবং রাসায়নিক সংযুতি যদি সব জায়গায় সমান থাকে। ধরো তুমি এরকম একটা গ্যাস জার নিলে, এখানে কিছু গ্যাসীয় উপাদান রেখে দিয়েছো। ধরে নাও এর মধ্যে হাইড্রোজেন গ্যাস রেখেছো আর নাইট্রোজেন গ্যাস রেখেছো। তা যদি দেখি যে প্রত্যেকটা অংশে হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস এর যে রেশিও সেটা যদি সমান থাকে প্রত্যেকটা অংশে, তাহলে আমরা বলবো কি কেমিক্যাল কম্পোজিশনটা সব জায়গাতে সমান আছে, রাসায়নিক সংযুতিটা সমান আছে, এবং এর ফলে দেখা যায় যে এদের যে ফিজিক্যাল প্রপার্টি সেটা প্রত্যেকটা অংশে, সিস্টেমের প্রত্যেকটা অংশ সমান থাকবে। তখন এটাকে বলবো আমরা হোমোজিনিয়াস
সিস্টেম। যেমন ধরো তুমি যদি জল আর অ্যালকোহল মিশিয়ে দাও, তো জল আর অ্যালকোহল যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে একটা সমসত্ব মিশ্রণ তৈরি হবে। ওয়াটার আর অ্যালকোহল, ওয়াটার আর সুগার, এদের যদি পরস্পর মিশিয়ে দেওয়া হয় তাহলে দেখবে সব জায়গায় সমান পরিমাণ উপাদানগুলো থাকে। তুমি জল আর চিনি মিশিয়ে দিলে, এবার জল আর চিনি তুমি যদি টেস্ট নাও, তা গ্লাসের যেখান থেকেই আমি জল শরবতটা খাই না কেন, প্রত্যেকটা অংশে দেখবো কি সমান মিষ্টতা আছে। তার মানে কি প্রত্যেকটা অংশে কেমিক্যাল কম্পোজিশন সমান আছে। তাহলে এইরকম সিস্টেমকে আমরা বলবো হোমোজিনিয়াস সিস্টেম। আর যদি এরকম না হয়, প্রত্যেকটা অংশে ভৌত ধর্ম এবং রাসায়নিক সংযুতি যদি একই না থাকে, তখন সেটাকে আমরা বলবো অসমসত্ব সিস্টেম বা হেটেরোজিনিয়াস সিস্টেম। অসমসত্বতন্ত্র বা হেটেরোজিনিয়াস সিস্টেম মানে কি প্রত্যেকটা অংশে উপাদানগুলো কিন্তু সমান থাকবে না। ধরো তুমি একটা পাত্রে ওয়াটার নিলে, আর এর উপরে ধরো তুমি বেনজিন নিলে, জল আর বেনজিন, তা জল আর বেনজিন তো মেশে না। এবার তুমি যদি এটাকে শেক করে দাও, ঝাঁকিয়ে দাও ভালো করে, তারপরেও দেখবে আবার সেপারেট হয়েছে। তার মানে প্রত্যেকটা অংশে এদের উপাদানগুলোর যে সংযুতি থাকার কথা, সেই সংযুতি সমানভাবে থাকছে না। তাহলে আমরা এটাকে কি বলবো? একটা হেটেরোজিনিয়াস সিস্টেম বা অসমসত্ব তন্ত্র। আবার দেখো, আমরা এই থার্মোডাইনামিক্সে পদার্থের যে ধর্ম, সেই ধর্মগুলোকে আবার দুভাগে ভাগ করি। একটাকে বলা হয় তোমার ভর সাপেক্ষ ধর্ম, ইংরাজিতে বলে এক্সটেন্সিভ প্রপার্টি। আর একটা হচ্ছে অবস্থাগত ধর্ম বা ভর নিরপেক্ষ ধর্ম, ইংরাজিতে বলা হয় ইনটেনসিভ প্রপার্টি। তাহলে আমরা পদার্থের যে ধর্ম, প্রপার্টিজ অফ ম্যাটার, এটাকে আমরা দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে ভর সাপেক্ষ বা পরিমাণগত বা এক্সটেন্সিভ property. Extensive property means those property of element or those property of substance depends upon the mass of the substance. অর্থাৎ পদার্থের যে সমস্ত ধর্মগুলো পদার্থের ভরের উপর নির্ভর করবে, পদার্থের পরিমাণের উপর নির্ভর করবে, তাকেই আমরা বলবো ভর সাপেক্ষ ধর্ম বা এক্সটেন্সিভ প্রপার্টি। যেমন ধরো উদাহরণ আমরা কি বলতে পারি, যেমন ধরো ভর নিজেই একটা পরিমাণগত ধর্ম। যদি আমি পদার্থের পরিমাণ বাড়িয়ে দিই তাহলে কী হবে? ভরও বেড়ে যাবে, মাস বাড়বে। তুমি একটা ছোট প্যাকেটে ধরো এক প্যাকেট চাল আনলে আর একটা বড় প্যাকেটে চাল আনলে, তাহলে যেহেতু বড় প্যাকেটে অ্যামাউন্টটা বেশি, পরিমাণটা বেশি, তার জন্য ভরটাও কিন্তু বেশি। তাহলে পদার্থের ভর একটা ভর সাপেক্ষ ধর্ম। ভলিউম বা আয়তন, এটাও ভর সাপেক্ষ বা পরিমাণের উপর নির্ভর করে। যদি তুমি বেশি পরিমাণ পদার্থ নাও তাহলে তার আয়তন বেশি হবে, যদি কম পরিমাণ পদার্থ নাও তাহলে তার আয়তন কম হবে। আবার দেখো মোল সংখ্যা, তোমরা সবাই পড়েছো ক্লাস 9-এ মোল নাম্বার। যেমন ধরো 16 গ্রাম অক্সিজেন, তার মানে কি 0.5 মোল অক্সিজেন। সে জায়গায় তুমি যদি 32 গ্রাম অক্সিজেন নাও তাহলে হবে কি 1 মোল অক্সিজেন। তাহলে পদার্থের পরিমাণ বাড়লো, সঙ্গে সঙ্গে মোল সংখ্যাটাও বেড়ে গেল।
তাহলে মোল সংখ্যাকেও আমরা বলবো একটা ভর সাপেক্ষ ধর্ম বা এক্সটেন্সিভ প্রপার্টি। এছাড়াও আরও কতগুলো টার্ম আছে যেগুলো তোমরা এই চ্যাপ্টারের মধ্যে শিখবে, আগে পড়োনি। সেই টার্মগুলো এখন বলে রাখি, আস্তে আস্তে যখন আমরা একটা একটা করে টার্মে আসবো তখন এগুলো বুঝতে পারবে। এছাড়াও আমাদের আরও যে উদাহরণগুলো আছে তার মধ্যে ধরো বলতে পারো আন্তঃশক্তি, ইংরেজিতে বলা হয় ইন্টারনাল এনার্জি। তারপরে তাপগ্রাহিতা, তাপগ্রাহিতা এটাকে আমরা ইংরেজিতে বলবো, তাপগ্রাহিতা মানে হবে তোমার স্পেসিফিক হিট, না স্পেসিফিক হিট মানে আপেক্ষিক তাপ। আচ্ছা, এখন ইংরাজিটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, পরে বলে দেবো। তারপর ধরো এনথালপি, এর বাংলা ইংরাজি বলে কিছু না, এটা ইংলিশ টার্ম এনথালপি। এনট্রপি, তো এরকম যে টার্মগুলো আছে। তারপরে ধরো ফ্রি এনার্জি, বাংলায় বলা হচ্ছে মুক্ত শক্তি বা ফ্রি এনার্জি। তাহলে এই যে ধর্মগুলো দেখছো, এই ধর্মগুলো কিন্তু পদার্থের পরিমাণের উপর নির্ভর করে। যদি পদার্থের পরিমাণ বাড়ে তাহলে আন্তঃশক্তি বাড়বে, তাপগ্রাহিতা বাড়বে, এনথালপি বাড়বে, এনট্রপি বাড়বে, সব বাড়বে। তার জন্য এগুলোকে বলছি আমরা ভরসা। আবার কিছু ধর্ম আছে, ওই উদাহরণগুলো ভালো করে পড়বে, পরীক্ষা কিন্তু খুব আসে উদাহরণগুলো। যে কয়েকটা ধর্ম তুলে দেয়, দিয়ে বলে এদের মধ্যে কোনটা ভর সাপেক্ষ বা কোনটা ভর নিরপেক্ষ। আর ভর নিরপেক্ষ বা ইন্টেন্সিভ প্রপার্টি, অবস্থাগত ধর্ম বা ভর নিরপেক্ষ ধর্ম বা ইন্টেন্সিভ প্রপার্টি। ভর নিরপেক্ষ বা অবস্থাগত ধর্ম বা intensive property. What is intensive property? Intensive property means those property of the substance does not depend on the mass of the substance. পদার্থের যে সমস্ত ধর্মগুলো পদার্থের পরিমাণের উপর নির্ভর করে না, সেই ধর্মগুলোকে আমরা বলবো ভর নিরপেক্ষ ধর্ম। কি বললাম কথাটা? পদার্থের যে সমস্ত ধর্ম পদার্থের পরিমাণের উপর নির্ভর করে, those property of the substance does not depend on the mass of the substance or amount of the substance, then that type of properties is called intensive property. What are the intensive property? Like temperature, উষ্ণতা। উষ্ণতা কিন্তু পদার্থের ভরের উপর নির্ভর করে না। তোমার অল্প জলের উষ্ণতাও বেশি হতে পারে বা বেশি জলের উষ্ণতাও কম হতে পারে। যদি আমরা তাপ কম দিই টেম্পারেচার কম থাকবে, তাপ বেশি দিলে টেম্পারেচার বাড়বে। তাহলে টেম্পারেচারটা যদি তুমি বেশি জলকে দাও, একই পরিমাণ তাপ দিলে, অনেক জল নিয়েছো তাহলে টেম্পারেচার কম বাড়বে। আবার অল্প জল নিয়েছো, একই পরিমাণ তাপ দিলে টেম্পারেচার বেড়ে গেল। তাহলে জলের ভরের উপরে কিন্তু টেম্পারেচারটা ডিপেন্ড নয়। তাহলে আমরা উষ্ণতাকে আমরা বলছি একটা ইন্টেন্সিভ প্রপার্টি। আবার কি হতে পারে? যেমন ধরো ঘনত্ব, ডেনসিটি। ডেনসিটি তোমরা জানো D = m/v, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে এটা তো একটা রেশিও বোঝাচ্ছে। তাহলে যদি আমি বেশি আয়তনের পদার্থ নিই তাহলে তার ভরও বেড়ে যাবে, তাহলে ঘনত্ব কিন্তু একই থেকে যাবে। যেমন ধরো তুমি 1 গ্লাস জল নাও আর 1 বোতল জল নাও আর 1 বালতি জল নাও,
যদি পিওর ওয়াটার হয় তাহলে ওর কি ডেনসিটি চেঞ্জ হয়? ওর ডেনসিটি সবসময়তে একই থাকে, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে ডেনসিটিকে আমরা পদার্থের ভরের উপর নির্ভর করছে না, তার জন্য এটাকে আমরা বলবো কি ইন্টেনসিভ প্রপার্টি। এছাড়াও দেখবে তোমরা পড়েছো পৃষ্ঠটান, সারফেস টেনশন, সারফেস টেনশন। তাহলে সারফেস টেনশন তোমরা পড়েছো ক্লাস 9-এ, যে সারফেস টেনশন এটা কিন্তু তরলের প্রকৃতির উপর নির্ভর করে, তরলের পরিমাণের উপর নির্ভর করে না। তাহলে এরকম যে ধর্মগুলো আছে সেগুলোকে আমরা বলবো তোমার ইন্টেনসিভ প্রপার্টি। এছাড়াও আরও টার্ম হতে পারে, যেমন ধরো বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক, এগুলো একটা পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। তুমি জল বেশি নাও কম নাও, জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে জলের পরিমাণের উপর নির্ভর করছে না। এছাড়াও আমরা যে টার্মগুলো একটু আগে বলছিলাম, সেই টার্মগুলোর সঙ্গে যদি একটা মোলার শব্দ জুড়ে দাও, অর্থাৎ মোলার এনট্রপি, মোলার এনথালপি, মোলার ফ্রি এনার্জি, তাহলে এই প্রপার্টিসগুলোও কিন্তু হয়ে যাবে ইন্টেনসিভ প্রপার্টি। মোলার এনথালপি, মোলার এনট্রপি, মোলার ফ্রি এনার্জি। তাহলে মোলার মানে 1 মোল পদার্থের ক্ষেত্রে, আমরা সবসময় এগুলো 1 মোল পদার্থের ক্ষেত্রে হিসাব করছি। তাহলে এটাও কিন্তু আমরা দেখব কি এগুলো পদার্থের পরিমাণের উপর নির্ভর করে না, মোল 1 মোল পরিমাণ পদার্থের উপর, 1 মোল পদার্থের জন্য প্রযোজ্য। তার জন্য এটাকেও আমরা বলবো, এগুলোকে বলবো আমরা ভর নিরপেক্ষ ধর্ম। তো যাই হোক, তোমরা এগুলো তৈরি করে নাও, আমরা পরের দিন আরও কিছু সংজ্ঞা আলোচনা করব।